তো আমরা কথা বলছিলাম ব্যাপন নিয়ে, এবং এটা হচ্ছে পার্ট 2। এবং তোমার বইয়ের 70 পেজে তুমি যদি খেয়াল করো যে দেখবে এখানে 4.2-তে ব্যাপন বা ডিফিউশন জিনিসটা রয়েছে। এবং আমরা কিছু এক্সাম্পল আমি তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিই। সেটা হচ্ছে এখানে দেখো একটা এক্সাম্পল দিয়েছে। তো এক্সাম্পলটা হচ্ছে যে কঠিন পদার্থের ব্যাপন, যেমন ধরো যে চা পাতা। ওকে, চা পাতা যে থাকে আমরা এটা অবশ্যই দেখেছি টি ব্যাগের মধ্যে। তো চা পাতা কিন্তু কঠিন পদার্থ, এবং এটাকে যদি একটা তরল পদার্থের মধ্যে আমি ডোবাই বা নিমজ্জিত করি, তাহলে কিন্তু সেখান থেকে নির্যাস বের হবে এবং পুরো কালারটা কিন্তু একদম চায়ের কালার হয়ে যাবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে কঠিন পদার্থ ব্যাপিত হচ্ছে। এবং ব্যাপন কথার মানে হচ্ছে ছড়িয়ে পড়া। যদি সহজ ভাষায় মনে রাখতে চাও, ব্যাপন কথা মানে হচ্ছে ছড়িয়ে পড়া। তো দেখো তোমার বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো আমি জাস্ট হাইলাইট করে দিচ্ছি, যেগুলো পড়লেই তুমি কনসেপ্টটা পুরোপুরি বুঝতে পারবে। দেখো, টি ব্যাগ ডুবাও, তারপর টি ব্যাগ থেকে দেখো নির্গত কালচে লাল রঙের চায়ের নির্যাস বা লিকার বের হয়, এবং কি হয় ধীরে ধীরে কাপের পানির মধ্যে ছড়িয়ে যাচ্ছে। দেখো যে কাপের পুরো পানির রং কালচে লালের মতো হয়েছে। দেখো টি ব্যাগে থাকা চায়ের পাতার রং কিন্তু এই যে ব্যাপন প্রক্রিয়া, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কাপের পুরো পানির মধ্যে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ এই প্রক্রিয়াটা তোমাকে যদি বলা হয় কি প্রক্রিয়া, তুমি বলো ব্যাপন প্রক্রিয়া। এবং দেখো যে গরম পানি এবং ঠান্ডা পানির মধ্যে তোমার ব্যাপনের হার কিন্তু ভিন্ন। গরম পানির মধ্যে কিন্তু যে ব্যাপনের হার বেশি হয়। তুমি বাসায় এটা এক্সপেরিমেন্ট করতে পারো যে তুমি যদি যখন চা বানাও, অবশ্যই গরম পানি দিয়ে চা বানাও, তো গরম পানির মধ্যে তুমি যখন এই যে চায়ের টি ব্যাগটা চোবাও, দেখবে যে খুব দ্রুত কিন্তু তোমার পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু যদি তুমি সেম এক্সপেরিমেন্ট ঠান্ডা পানিতে করো, একদম বরফ ঠান্ডা পানি, তখন দেখবে কিন্তু যে ব্যাপনের হারটা খুব কম হয়েছে, এবং তোমার এই রংটা কিন্তু এত গাঢ় হয়নি, হয়েছে কিন্তু খুব সময় পর। তো দেখো এই কথাই বলেছে যে কাপে ঠান্ডা পানি নিয়ে তাতে টি ব্যাগ ডুবিয়ে রাখো, তাহলে কি হবে, দেখবে যে অনেক আস্তে আস্তে ছড়াচ্ছে। কিন্তু গরম পানির ক্ষেত্রে কি হয়েছে যে এই কণাগুলো পানি থেকে তাপ বেশি গ্রহণ করেছে এবং গতিশক্তি লাভ করেছে। এবং গতিশক্তি লাভ করা মানে হচ্ছে সে আশেপাশে দ্রুত ছড়িয়ে যেতে পারবে। এবং দেখো এভাবেই দ্রুত ছড়িয়ে পড়েছে। এবং কম তাপমাত্রায়, যেহেতু তাপমাত্রা কম ছিল, সুতরাং সে পানি থেকে কম তাপ গ্রহণ করবে, এই যে চায়ের পাতাগুলো, এবং সেটা ধীর গতিতে ঘটে। একটা এক্সপেরিমেন্ট তোমার বইয়ের মধ্যে দিয়েছে, আমি বললে তুমি বুঝতে পারবে। সেটা হচ্ছে দেখো, এবার হচ্ছে তরল পদার্থের ব্যাপন প্রক্রিয়া। তো দেখো তুমি যদি পানি নাও, ঠিক আছে, পানি একটা তরল পদার্থ এবং নীল রঙের দ্রবণ। এখন তুমি যে কাপড় কাচার মধ্যে ব্যবহার করা হয় সাদা কাপড়ের মানে নীল, সেটাও ইউজ করতে পারো। অথবা ধরো যে তোমার বাসায় যদি কোনো রং থাকে বা অ্যাক্রিলিক জল রং থাকে, সেটা যদি তুমি পানির মধ্যে দাও, নীল কালার রংটা দাও, দেখবে যে আস্তে আস্তে পুরো পানির কালারটাই কিন্তু একদম পুরো নীল হয়ে যাচ্ছে। মানে এটার মতোই, অনেকটা উপরেরটার মতোই, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে কিন্তু আমরা তরলের মধ্যে আবার তরল পদার্থ দিয়েছি, কিন্তু এখানে কিন্তু তরল পদার্থের মধ্যে আমরা কঠিন পদার্থ, অর্থাৎ চায়ের যে পাতা সেটা অবশ্য কঠিন, তো সেটা ডুবিয়েছি। ইম্পর্টেন্ট লাইনগুলো কি দেখো, এখানে বলেছে স্বচ্ছ পাত্রে পানি নিয়ে ড্রপার দিয়ে 2 ফোঁটা নীল রঙের ফুড কালার দাও। তারপর এই নীল রঙটি গ্লাসের পানিতে ছড়িয়ে পড়ছে, এবং কি হচ্ছে ধীরে ধীরে সমস্ত পানির রং নীল রঙে পরিণত হচ্ছে। এই যে দেখো নীল ফুড কালারের কণাগুলো কি হচ্ছে, এই যে ব্যাপনের মাধ্যমে বিকারের সমস্ত পানিতে ছড়িয়ে পড়ছে। সেম ভাবেই যে শীতল পানিতে এই ঘটনাটা একটু দেরিতে ঘটবে, গরম পানিতে সেটা কি দ্রুত ঘটবে। এবার দেখো তোমার বইয়ের এখানে অর্থাৎ 31 পেজে একটা টপিক আছে, এই টপিকটা আমি তোমাকে বুঝিয়ে বলছি, দুটো গ্যাসীয় পদার্থের ব্যাপন। তো দেখো এটা হচ্ছে যে তুমি যদি ল্যাবরেটরিতে একটা পরীক্ষা করো, সেই পরীক্ষাটা তোমার বইয়ের মধ্যে বলেছে। তো এটা হচ্ছে ধরো একটা কাচের নল, ওকে, একটা কাচের নল, এবং এই দুটো হচ্ছে তুলা। কিসের তুলা? এটা হচ্ছে HCl। আমরা জানি যে HCl হচ্ছে একটা অ্যাসিড, এটা হচ্ছে লিকুইড অবস্থায় থাকে। তো দেখো আমরা জানি HCl এটা হচ্ছে একটা অ্যাসিড। হ্যাঁ, এটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় লিকুইড অবস্থায় থাকে। বিভিন্ন স্কুলে ল্যাবরেটরিতে এই অ্যাসিডটা পাওয়া যায়, এবং মজার ব্যাপার হচ্ছে এই অ্যাসিডটা কিন্তু আমাদের পাকস্থলীর মধ্যেও থাকে। অর্থাৎ আমরা যে খাবার গ্রহণ করি সেগুলো কিন্তু হজমে সাহায্য করে হচ্ছে এই অ্যাসিড। এবং এটা ধরলাম যে এটা হচ্ছে HCl এ ভেজানো তুলা।
তো এটা হচ্ছে HCl এ ভেজানো তোলা। এবং এখানে আরেকটা দ্রবণ আমরা নিয়েছি, সেটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সাইড। এটাও কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় তোমার তরল বা লিকুইড অবস্থায় থাকে। তো দেখো যে HCl এ ভেজানো তুলা এবং অ্যামোনিয়াম অক্সাইডে ভেজানো তুলা, তুমি যখন এই কাঁচ নলের দুই পাশে মুখ বন্ধ করে দিবে এই তুলা দিয়ে, তখন দেখা যাবে যে এখান থেকে এক ধরনের গ্যাস নির্গত হবে এবং HCl থেকে একটা গ্যাস নির্গত হবে এবং এই গ্যাস দুইটা কিন্তু এই যে এখানে মিলিত হবে। এই যে অ্যামোনিয়াম অক্সাইডটা কিন্তু যখন আমরা ভেজানো তুলা এখানে প্রবেশ করলাম, তখন এই অ্যামোনিয়াম অক্সাইড কিন্তু তোমার এই যে দেখো অ্যামোনিয়া গ্যাস প্লাস হচ্ছে H2O পানিতে পরিণত হয়। তো দেখো এই অ্যামোনিয়াম অক্সাইডটা যে এখানে দেওয়ার পরে সেটা থেকে এক ধরনের গ্যাস নির্গত হচ্ছে এবং বাকিটা সামান্য পরিমাণ পানিতে পরিণত হয়েছে। এই HCl অ্যাসিড থেকেও কিন্তু তোমার একটা গ্যাস বের হবে এবং এই গ্যাসটা হচ্ছে যে ক্লোরিন গ্যাস, ঠিক আছে। এই যে এবং দেখা যাবে যে এই অ্যামোনিয়াম অক্সাইডটা যে এখান থেকে এই যে দেখো এইটুকু দূরত্ব অতিক্রম করবে এবং এই যে HClটা এখান থেকে এইটুকু দূরত্ব অতিক্রম করবে। এবং দেখো যে অ্যামোনিয়াম অক্সাইড থেকে যে নির্গত গ্যাস অ্যামোনিয়া, সেটা কিন্তু দেখো এইটুকু দূরত্ব অতিক্রম করে এখানে আসবে এবং HCl থেকে যে গ্যাস সেটা এইটুকু দূরত্ব অতিক্রম করে এখানে আসবে এবং দুইটা কিন্তু এখানে মিলিত হবে। এখান থেকে আসছে হচ্ছে অ্যামোনিয়া, ঠিক আছে। অ্যামোনিয়া হচ্ছে NH3 আর তো এখান থেকে আসছে হচ্ছে HCl। দেখো NH3 আর যদি HCl এটা যদি আমরা বিক্রিয়া করি তাহলে দেখা যাবে যে এখানে কয়টা, একটা হাইড্রোজেন আর এখানে তিনটা হাইড্রোজেন, তারা যুক্ত হবে। তাহলে N তো একটা আছেই, NH4, এই যে তিনটা আর একটা যুক্ত হয়ে 4 হলো এবং এই যে ক্লোরিনটা, অর্থাৎ দেখো এইটুকুকে আমরা বলি হচ্ছে অ্যামোনিয়াম আর এখানে আছে ক্লোরিন। তো অ্যামোনিয়ার সাথে যদি ক্লোরিন যুক্ত হয় সেটাকে আমরা বলি অ্যামোনিয়াম ক্লোরাইড। এখন দেখো যারা হচ্ছে একটু কৌতূহলী তাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে দেখো অ্যামোনিয়াম অক্সাইডে যে ভেজানো তুলা সেখান থেকে যে গ্যাসটা নির্গত হলো, এই গ্যাসটা কিন্তু একটু বেশি দূরত্ব অতিক্রম করলো, অর্থাৎ তারা কিন্তু একদম মাঝামাঝি মিলিত হয়নি। দেখা গেছে যে HClটা একটু কম দূরত্ব অতিক্রম করেছে, অর্থাৎ এখানে HClটা হচ্ছে একটু অলস ভূমিকা পালন করেছে এবং অ্যামোনিয়ামটা কিন্তু একটু সক্রিয় বেশি, যার কারণে সে একটু বেশি দূরত্ব অতিক্রম করেছে। এই ঘটনাটা এটা কেন হয়, কেন তারা একই সাথে মিলিত হলো না? এই ঘটনাটা হয় মূলত তাদের আণবিক ভরের উপর। আমরা জানি যে মানুষের যেরকম ওজন আছে ঠিক সেরকমভাবে যে গ্যাসেরও কিন্তু আণবিক ভর আছে, যেহেতু সেটা গ্যাস আমরা ওজন বলি না, সেটাকে আমরা বলি আণবিক ভর। তো দেখো যদি আমরা HCl এর আণবিক ভর বের করি তাহলে কীভাবে বের করবো? হাইড্রোজেনের যে আণবিক ভর সেটা হচ্ছে 1 এবং ক্লোরিনের যে আণবিক ভর দেখবে পর্যায় সারণীর মধ্যে আছে ক্লোরিনের আণবিক ভর। যদি পর্যায় সারণীতে খেয়াল করো যে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কিন্তু 17, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা 17, কিন্তু পারমাণবিক যে ভর সেটা কিন্তু 35.5। তো এই দুইটা যদি তুমি যোগ করো এটা আসে হচ্ছে 36.5। তো HCl এর আণবিক ভর হচ্ছে 36.5। তো দেখো যে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা জানি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7 এবং তার যে পারমাণবিক ভর সেটা হচ্ছে 14। তার পারমাণবিক ভর হচ্ছে 14 আর প্লাস এখানে হাইড্রোজেনের ভর হচ্ছে 1 এবং কয়টা আছে? 3টা আছে। হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 1 আর যেহেতু 3টা আছে তাই 3 গুণ হবে এবং এই দুইটা যোগ করলে আসে হচ্ছে 17 আণবিক ভর। এখন দেখো ভরই তো নির্ভর করে যে জিনিসটা কতটুকু যেতে পারবে কিনা। যেমন ধরো মানুষের ক্ষেত্রে যারা একটু মোটা থাকে বা ওজন বেশি থাকে তারা কিন্তু বেশি দূর যেতে পারে না, আর যারা একটু চিকন বা হালকা থাকে তারা কিন্তু বেশি দৌড়াতে পারে দ্রুত বা বেশিক্ষণ যেতে পারে। তো এটা মনে রাখার একটা টেকনিক, মনে রাখতে পারো এইভাবে। দেখো HCl এর আমরা দেখলাম HCl এর আণবিক ভর কিন্তু বেশি, যার কারণে HCl কিন্তু বেশি দূর যেতে পারলো না, জাস্ট এখানে গিয়েই থেমে গেছে। এবং যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়ার কিন্তু আণবিক ভর কম থাকার কারণে সে কিন্তু যে বেশি দূরত্ব অতিক্রম করতে পারছে, অর্থাৎ সে কিন্তু এখানে আসতে পারছে এবং এখানে তারা মিলিত হয়েছে। এবং এখানে আরেকটা কথা আছে, সে কথাটা হচ্ছে যে কণার যে আকারের উপর কিন্তু নির্ভর করে তার ব্যাপনের হার। তার আকার ছোট থাকে তাহলে তার ব্যাপনের হার বেশি। যদি তার আকার ছোট থাকে তাহলে তার ব্যাপনের হার বেশি থাকবে, অর্থাৎ যত ছোট সে তত বেশি দৌড়াতে পারবে। আর আকার যদি বড় থাকে
আকার বলতে এখানে কিন্তু আমরা কণার আকারগুলো বোঝাচ্ছি। তো দেখো তোমার বইয়ে কিন্তু সেম কথাগুলোই বলেছে এবং আমি ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে দিচ্ছি। দেখো বলেছে যে গ্যাসের কণা ছোট হয় তাহলে কি হবে, দেখো ব্যাপনের হার বেশি। এবং এই যে এই ল্যাবরেটরিতে যে পরীক্ষা করেছে সে কথাটা এখানে বলেছে। এবং এখানে বলেছে দেখো যে পরীক্ষাটির জন্য কি 2 মুখ খোলা একটি লম্বা কাঁচনল নেওয়া হয়। তারপর ছবিতে দেখানো উপায়ে একখণ্ড তুলাকে ঘন, এই যে বলেছি হাইড্রোক্লোরিক অ্যাসিড যা HCl এর সংকেত, দ্রবণে ভিজিয়ে লম্বা কাঁচনলের এক মুখে লাগানো হয়। এই যে দেখো এই মুখে হচ্ছে যে HCl দ্রবণটি ভেজানো তুলা লাগানো হয়েছে এবং অপর একখণ্ড তুলা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ভিজিয়ে কাঁচনলের অন্য মুখে লাগানো হয়। দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ভেজানো তুলা এই যে এই পাশের মুখে লাগানো হয়েছে। তখন কি হয়, এই যে HCl দ্রবণে ভেজানো তুলা থেকে এই যে HCl ভেজানো তুলা থেকে কি হয়, এই যে HCl গ্যাস নির্গত হয়। এবং এই যে অ্যামোনিয়াম অক্সাইড দ্রবণে ভেজানো এই তুলা থেকে কি হয়, অ্যামোনিয়াম গ্যাস। এই যে আমি বলেছি দেখো এখানে যে অ্যামোনিয়াম অক্সাইডটা ভেঙে কি হবে, এই যে অ্যামোনিয়া এবং H2O হবে। এই দুটো যদি আবার যোগ করো তাহলে এই জিনিসটা আসবে। যেখানে পরমাণু সংখ্যা 2টা 3টা এগুলো নিচে পরমাণু সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ তোমার পরমাণু সংখ্যাগুলো যোগফল সেম হতে হবে। যেমন নাইট্রোজেন এখানে একটা পরমাণু আছে নাইট্রোজেন। তারপরে দেখো হাইড্রোজেনের এখানে 4টা, হাইড্রোজেনের পরমাণু কয়টা, দেখো এখানে হচ্ছে 4টা পরমাণু আর এই যে এখানে একটা 5টা পরমাণু। তো এটাকে যদি ভাঙিয়ে দেখো এখানে 3টা গেছে এবং এখানে 2টা, অর্থাৎ টোটাল কিন্তু যোগ করলে এই আগেরটাই অর্থাৎ 5টা আছে। আর অক্সিজেন এখানে একটা, এই যে অক্সিজেন এখানে একটা। এই যে দেখো তুলা থেকে অ্যামোনিয়াম গ্যাস বের, এবং দেখো এই যে কাঁচনলের ভেতরে তাদের ব্যাপন শুরু হয়। কিছুক্ষণ পর এই যে HCl গ্যাস এবং অ্যামোনিয়া গ্যাস পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে এবং অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা বলেছিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে এবং উৎপন্ন করতে শুরু করবে। এবং কি করবে, এই যে যেহেতু গ্যাসটা তারা উৎপন্ন করছে এই কাঁচনলের ভেতরে তারা সাদা ধোঁয়া হিসেবে দেখা যাবে। তাদের বলেছি যে দেখবা যে এই সাদা ধোঁয়াটা কিন্তু একদম কাঁচনলের মাঝামাঝি কিন্তু স্থানে কিন্তু নেই। দেখা যায় যে অ্যামোনিয়াম অক্সাইড দ্রবণে ভেজানো তুলা থেকে দূরে এবং HCl দ্রবণে ভেজানো তুলার কাছাকাছি অবস্থান করছে। এই যে দেখো এই জিনিসটাই, দেখো এটা কিন্তু অ্যামোনিয়াম অক্সাইড ভেজানো তুলা থেকে এই যে এই গ্যাসটা দূরে অবস্থান করছে এবং যে HCl ভেজানো এবং HCl দ্রবণ দিয়ে যে ভেজানো তুলা সেটার কাছে কিন্তু এই যে গ্যাসটা অবস্থান করছে। এবং দেখো এ থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাবে যে এই যে অ্যামোনিয়াম গ্যাস HCl গ্যাসের তুলনায় দ্রুত ছড়িয়ে পড়েছে। আমি যেটা বলেছি যে অ্যামোনিয়া কিন্তু বেশি দ্রুত ছড়িয়ে পড়েছে এবং যেহেতু দ্রুত ছড়িয়ে পড়েছে যার কারণে সে বেশি দূরত্ব অতিক্রম করেছে। এবং অ্যামোনিয়া গ্যাসের দেখো আণবিক ভর আমি দেখিয়েছি কীভাবে বের করতে হয়। এবং HCl গ্যাসের আণবিক ভর হচ্ছে এই যে দেখো 36.5 এবং অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার HCl গ্যাসের ব্যাপন হার থেকে বেশি। জাস্ট এভাবে মনে রাখবে যদি কনফিউজিং লাগে লাইনটা। অ্যামোনিয়া গ্যাসের ব্যাপনের হার কি বেশি, কার থেকে বেশি, এই যে HCl থেকে বেশি এবং এই গ্যাস যার কারণে বেশি দূরত্ব অতিক্রম করেছে।